নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার রাতের ছায়া গল্প সত্য ভৌতিক ঘটনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ঘটনাটা ব্যাঙ্গালোর থেকে। দুটি ছেলে ব্যাঙ্গালোরে যায় পড়তে এবং সেখানে তারা একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কেনে। আর এই ফ্রিজের জন্য যা ভয়ঙ্কর ঘটনা ঘটে তাদের সাথে, সেটাই আমি আজকে তোমাদের শোনাবো। আর বন্ধুরা, তোমরা যদি এরকম সত্য ভয়ানক ঘটনা যদি শুনতে ভালোবাসো, তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো এবার ঘটনায় ফিরি। এই ঘটনাটা ঘটেছে আমার এক বন্ধুর কাকাতো ভাইয়ের সাথে। তার নাম সুজন। সে কম্পিউটার সায়েন্স পড়ার জন্য ব্যাঙ্গালোরের এক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়। অ্যাডমিশন হওয়ার পর সুজনের বাবা মা তার সাথে ব্যাঙ্গালোরে যায়, কারণ নতুন জায়গায় তার জন্য তো একটা থাকারও ব্যবস্থা করতে লাগবে। আর এটাই স্বাভাবিক, কারণ অচেনা পরিবেশে ভালো একটা থাকা খাওয়ার জায়গা যাতে পাওয়া যায়, সেটা তো সবার বাবা মাই চাবে। ইউনিভার্সিটির হোস্টেল ছিল, কিন্তু সুজন একটু লাজুক আর ভীতু প্রকৃতির হওয়ায়, তাই র্যাগিং ট্যাগিং যাতে না হয় সেই ভয়ে হোস্টেলে থাকতে চায়নি। সে কারণে সুজনের বাবা মা একটা ভালো মেস খুঁজতে থাকে। এবার তাদের সাথে পরিচয় হয় আরও একটা পরিবারের সাথে। তারাও তাদের ছেলের জন্য একটা মেস খুঁজছিল। তাই তারা সিদ্ধান্ত নিল যে একটা ভালো মেস খুঁজি, তাহলে দুজনে একসাথে থাকতে পারবে আর খরচও তাহলে কম হবে। এই ছেলেটির নাম হচ্ছে রাহুল, আর তারা এসেছে বর্ধমান থেকে। তারা খুঁজতে খুঁজতে একটা ভালো মেস পায়। সুজনের বাবা মা আর রাহুলের গার্জিয়ান নিশ্চিন্ত হয় যে দুজনেই বাঙালি আর একসাথে থাকলে তো ভালোই হবে। যাই হোক, তাদের বাবা মা সব কিছু তাদের সেটেল করে সেখান থেকে চলে আসে। আর তারা যে মেসে উঠেছিল, সেই মেসে আরও 4টা ছেলে ছিল। এবার ওই 4টা ছেলে তো আলাদা রুমে ছিল এবং তারা সিনিয়র ছিল সুজন আর রাহুলের থেকে। এরপর তো সুজন আর রাহুল সেখানে ভালো মতন থাকা শুরু করে দেয়। তাদের পড়াশোনাও ভালো চলছিল আর তাদের সময়টাও ভালো কাটছিল। এরপর মোটামুটি 6 মাসের মতো সময় পার হয়ে যায়। তাদের বর্তমানে যে মেসটা ছিল, সেটা ছিল একটা জমজমাট এরিয়ায়, এবং তাদের মেস থেকে তাদের ইউনিভার্সিটি বেশি দূরে ছিল না। এবার হঠাৎ করে তাদের মেসের মালিক সিদ্ধান্ত নেয় যে তিনি এই মেসটা বিক্রি করে দেবে। তার কোনো পার্সোনাল কোনো কারণে মেসের মালিক খুব তাড়াতাড়ি বিক্রি করতে চাচ্ছিল এই মেসটা। তাই মেসের সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব মেসটি ছাড়তে বলা হয়। এবার তো সুজন আর রাহুল এক সমস্যার সম্মুখীন হয়, কারণ তাদের নতুন একটা ঠিকানা আবার খুঁজতে লাগবে। এই ব্যাপারটা সুজন তার মা বাবাকে জানালে তার মা বাবাও চিন্তিত হয়ে পড়ে যে এত দূর তার ছেলে আছে, কি করে বাড়ি খুঁজে পাবে। এই কথা শুনে রাহুলের মা বাবা আবার ব্যাঙ্গালোরে আসতে চায়, কিন্তু রাহুল বলে যে না, আসতে লাগবে না, আমি আর সুজন নিজে খুঁজে নেব। এতদিন তো এখানে আছি, ঠিক একটা মেস খুঁজে নেব আমরা। এদিকে মেসের বাকি ছেলেগুলো যে ছিল, ওরা এক এক করে মেসটা ছেড়ে দেয়। ওই ছেলেগুলো নিজেদের থাকার জায়গা অন্য কোথাও খুঁজে নেয়। আর রাহুল আর সুজন আশেপাশে অনেক মেস খোঁজাখুঁজি করে, কিন্তু তারা পায়নি। আর যেটা পেয়েছিল ওটার ভাড়াও অনেক বেশি। এবার রাহুল বলল যে আমরা তো আশেপাশে ভালো মেস পাচ্ছি না, একটু দূরে চেষ্টা করি, যদি ভালো মেস পাওয়া যায়। সুজনও ভাবলো যে একটু দূরে হয়তো ভালো মেস পাওয়া যাবে আর দামও হয়তো একটু কম টম হবে। তাই তারা খুঁজতে খুঁজতে অনেকটা দূরে আসলো, মানে আগে যেখানে যে মেসটা ছিল সেটা ছেড়ে আরেকটু দূরে আসলো তারা। কিন্তু তাও তারা পছন্দ মতন জায়গা পাচ্ছিল না। শেষে কোনো উপায় না দেখে তারা এক ব্রোকারের সাথে যোগাযোগ করে, কিন্তু সেই ব্রোকার তাদেরকে একটা বাড়ি দেখায়। তারা তো অ্যাকচুয়ালি মেস খুঁজছিল, কিন্তু এই ব্রোকারটা একটা বাড়ি তাদেরকে দেখায়। বাড়িটা দোতলা মতে ভালোই লাগলো তাদের। ব্রোকারটা তাদের সেই বাড়ির নিচতলাটা দেখালো। ঘরটা বেশ ভালোই। ঘরে ঢুকেই একটা রুম, তারপর ছোট ডাইনিং রুম, ডাইনিং রুমের এক পাশে রান্নাঘর আর আরেক পাশে বাথরুম, আর ডাইনিং রুমটা পার করলেই আরেকটা বেডরুম আছে। যাই হোক, এবার তারা বাড়ির মালিকের সঙ্গে কথা বলে এবং তাদের ঘরগুলো খুবই পছন্দ হয়, আর তারা থাকার জন্য ফাইনাল করে ফেলে সেই বাড়িটা। বাড়ির মালিকের সঙ্গে কথা বলার সময় তারা জানতে পারে ওই বাড়িতে আর কেউ থাকে না। যদি তারা থাকতে চায় তবে তাদের গ্রাউন্ড ফ্লোর, মানে যে রুমগুলো তারা দেখেছে
ওই রুমগুলো তাদেরকে দেবে। আর ওপরের ঘরগুলো তো, দোতলার যে ঘরগুলো আছে সেগুলো তো সব বন্ধ আছে। তো সুজন আর রাহুল ভাবলো যে আমাদের ওপরের তলাটা নিয়ে তো কোনো লাভ নেই, কারণ নিচের তলায় দুটা ভালো বেডরুম আছে আর আশেপাশের পরিবেশও তো ভালো, মানে শান্ত পরিবেশ, তাই আমরা ভালো মতো পড়াশোনা এখানে চালিয়ে যেতে পারবো। এই কারণে তারা পরের দিনই আগের মেস থেকে সমস্ত লাগেজপত্র এই বাড়িতে নিয়ে চলে আসলো। আর তাদের নিজেদের মা বাবাকেও জানালো যে আমরা একটা ভালো একটা বাড়ি পেয়ে গেছি। তো তাদের মা বাবাও আর কি মানে খুশি হলো আর কি, যাই হোক নিশ্চিন্ত হলো যে তাদের ছেলেরা একটা ভালো জায়গায় বাড়ি পেয়ে গেছে। তাছাড়া না, এই বাড়িটার সামনের দিকে একজন সিকিউরিটি গার্ড থাকে, মানে বাড়িটাকে দেখাশোনা করার জন্য। ওই সিকিউরিটি গার্ডের আলাদা একটা রুম আছে, তাই বাড়িটা টোটালটাই একটা মানে গার্ড আছে বাড়িটা। এই বাড়িটা থেকে তাদের ইউনিভার্সিটির দূরত্ব অনেকটাই বেশি। যাই হোক, এখান থেকেই তারা তাদের ইউনিভার্সিটি যাতায়াত শুরু করে এবং 2-3 মাস ভালো মতো তাদের কেটে যায়। কয়েকদিন পর রাহুল আর সুজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনবে, কারণ কিছুদিন পরে তো গরম পড়বে, যাতে খাবারগুলো নষ্ট না হয় সেজন্য। এর জন্য তারা কি করে, যে ব্রোকারটা তাদেরকে এই বাড়িটা দেখিয়েছে তার সাথে যোগাযোগ করে এবং ওই ব্রোকারটা তাদেরকে একটা ফ্রিজের সন্ধান দেয়। এবার তারা দুজন মিলে যায়, ফ্রিজটা দেখে তাদের খুব ভালো লাগে। ফ্রিজটা ছিল ব্লু কালারের আর ডবল ডোর ছিল। এবার তারা কি করে, সেই যার কাছ থেকে ফ্রিজটা নিবে তাদেরকে টাকা দিয়ে ফ্রিজটা নিয়ে চলে আসে। এবার তো তারা ইচ্ছা হলে নতুন ফ্রিজও কিনতে পারতো। এবার নতুন ফ্রিজ না কেনার কারণটা হচ্ছে তাদের কোর্স তো আর বেশি দিনের নেই, মোটামুটি 3-4 বছরের কোর্স কমপ্লিট হলে তো ফ্রিজটা আবার বিক্রি করতে লাগবে, তাই ফালতু এত টাকা খরচা করে নতুন ফ্রিজ নিয়ে কী লাভ, তাই সেকেন্ড হ্যান্ড ফ্রিজটা তারা কিনে নিল। কিন্তু কে জানতো এই ফ্রিজের জন্য তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এই বাড়িতে যখন তারা ফ্রিজটা নিয়ে আসলো, তার ঠিক 3 দিন পরে রাতের বেলা একটা অদ্ভুত ঘটনা ঘটল। ফ্রিজটা ছিল রান্নাঘরে, আর সুজনের বিছানা থেকে না রান্নাঘরটা মোটামুটি দেখা যেত। হঠাৎ করে মধ্যরাতের দিকে ফ্রিজের দরজাটা না একা একা খুলে গেল, আর এই আওয়াজে সুজনের ঘুমটা না সে সময় ভেঙে যায়। সুজন ভাবলো যে রাহুল হয়তো রান্নাঘরে গিয়ে ফ্রিজটা খুলেছে। এবার কিছুক্ষণ পার হয়ে যায়, তাও রাহুল রান্নাঘর থেকে না বের হয় না। ফ্রিজের দরজাটা না তখনও খোলা, কারণ খোলা ফ্রিজ থেকে যে লাইটের আলো বের হয় সেই আলো তখনও রান্নাঘরে দেখা যাচ্ছিল। সুজন তখন বিছানা থেকে উঠে ঘরের লাইট জ্বালিয়ে রান্নাঘরে যায় আর দেখে শুধু ফ্রিজের দরজাটা খোলা। সে ভাবলো যে রাহুল ফ্রিজ থেকে কিছু খেয়ে ফ্রিজটা হয়তো বন্ধ করেনি, তাই সে ভাবলো কাল সকালে রাহুলকে বলবে। পরের দিন সকালবেলা সুজন রাহুলকে বলে যে কাল রাতে তুই ফ্রিজ থেকে কিছু খেয়েছিলি, কিন্তু ফ্রিজের দরজাটা না বন্ধ করিসনি কেন? রাহুল বলল, কাল রাতে তো আমি 1টা পর্যন্ত পড়ছিলাম, তারপর ঘুমিয়ে পড়ি, কিন্তু আমি রান্নাঘরে যাইনি। সুজন তখন চিন্তা করলো যে একা একা ফ্রিজের দরজাটা খুললো কি করে রাতের বেলা। যাই হোক, পরে এই জিনিসটা নিয়ে আর ভাবেনি। পরের দিন সকাল 9:30টার দিকে সুজন স্নান করার জন্য বাথরুমের দরজা খুলতে যায়, কিন্তু না বাথরুমের দরজাটা এতটা শক্ত হয়েছিল যে খোলা যাচ্ছে না। সুজন ভাবলো কি হচ্ছে, দরজাটা এত শক্ত হয়ে গেল কি করে। সে না অনেক টানাটানি করে, তাও দরজাটা খুলতে পারে না। তারপর পাশের রুমে গিয়ে রাহুলকে বলে যে দেখ তো দরজাটা এত কেন শক্ত হয়েছে, আমি অনেকবার খোলার চেষ্টা করলাম তাও খুলতে পারছি না, তুই একটু দেখ তো খুলতে পারিস নাকি। তখন রাহুল বলল, চল তো গিয়ে দেখি কেন খুলছে না তোর দরজা। তারা গেল দরজার সামনে। রাহুল একটা টান মারতেই দরজাটা খুলে গেল। সুজন না সে সময় চমকে যায় আর বলে যে তোর গায়ে এত শক্তি আসলো কোথা থেকে যে এক টানে দরজাটা খুলে দিলি, আমি তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম কিন্তু খুলতে তো পারছিলাম না। রাহুল বলল, দরজার নিচে হয়তো কোনো কিছু আটকে গিয়েছিল, তুই হয়তো দেখিসনি, তাই দরজাটা শক্ত হয়েছিল। যাই হোক, সুজন স্নান করে বেরোলো বাথরুম থেকে। সুজন যখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল, হঠাৎ সে শুনতে পেল যে বাথরুমের ভেতর যে শাওয়ারটা আছে না সেটাতে জল পড়ছে। সে ভাবলো কি হলো, আমি কি শাওয়ারটা বন্ধ করিনি তাহলে। সুজন বাথরুমে গিয়ে আবার শাওয়ারটা বন্ধ করে আসলো। আর এই জিনিসটা না সুজনের মনে একটু সন্দেহ জাগায়, কারণ সে তো বালতিতে জল ভরে বালতির জল দিয়ে স্নান করেছে, শাওয়ার তো চালুই করেনি।
তাহলে শাওয়ার দিয়ে জল পড়ছিল কি করে? সেদিন রাতে তারা খাওয়া দাওয়া খেয়ে শুয়ে পড়ে। রাত্রে ঠিক 1:30টার দিকে সুজন আবার ফ্রিজটা খোলার আওয়াজ পায়। সে আবার উঠে লাইট জ্বালিয়ে রান্নাঘরে যায় আর দেখে যে ফ্রিজের দরজাটা আবার খুলে আছে। সুজন না তখন ফ্রিজের দরজাটা বন্ধ করে আবার বিছানায় এসে শুয়ে পড়ে আর ভাবলো যে ফ্রিজটার দরজাটা মনে হয় খারাপ হয়ে গেছে, কাল সকালে লোক ডেকে ঠিক করাতে হবে। পরের দিন একজন লোক ডেকে ফ্রিজটা চেক করে, কিন্তু ফ্রিজ একদম ঠিক আছে। তারা না একটু অবাক হয় যে তাহলে ফ্রিজের দরজাটা একা একা খোলে কি করে। রাহুল একটা জিনিস লক্ষ্য করে যে কিছুদিন ধরে সুজন ঠাকুরকে না পুজো দিচ্ছে না। মানে তারা একটা ছোট ঠাকুরের সিংহাসন কেনে। আগের মেসে সুজন রোজ সকাল আর সন্ধ্যাবেলায় পুজো দিত, কিন্তু এখন আর সে পুজো দেয় না। তো রাহুল সুজনকে জিজ্ঞেস করে যে কী রে, তুই পুজো টুজো দিস না কেন এখন? সুজন বলে যে কি জানি, এখন না পুজো দিতে ইচ্ছা করে না, কেমন যেন মনে হয়। আরেকটা জিনিস হলো যে সুজন সব সময় বলতো যে ভালো লাগে না ভালো লাগে না, এরকম একটা বলতে থাকতো সব কিছুতে। দুদিন পর রাতের বেলা আরেকটা জিনিস ঘটে। তারা তো রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। হঠাৎ মাঝ রাতের দিকে একটা না আওয়াজ পায়। সেই আওয়াজে তাদের দুজনেরই ঘুমটা ভেঙে যায়। তারা দুজনেই শুনতে পারে রান্নাঘরের পেছন দিয়ে কে যেন ছুটাছুটি করছে। এই আওয়াজটা শুনে না তারা ভয় পেয়ে যায়। এরকম 3-4 বার দৌড়োদৌড়ির একটা আওয়াজ পায়, তারপর আওয়াজটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এবার পরের দিন সকালবেলা যখন হয় তখন তারা গার্ডকে গিয়ে বলে যে এরকম একটা দৌড়োদৌড়ির আওয়াজ পেলাম, রাতে হয়তো কোনো চোর ফোর এসেছিল, তুমি কি দেখেছিলা কিছু? তখন গার্ডটি বলল যে না তো, আমি তো কাউকে দেখিনি এরকম ঢুকতে, আর কোনো চোর ফোর তো আসার সম্ভাবনাই নেই, কারণ আমি সারা রাত্রি জেগেছিলাম। তারপর সুজন আর রাহুল ভাবলো যে তাহলে এই বিষয়টা একবার আমরা বাড়ির মালিককে তাও জানিয়ে রাখি। তো তারা বাড়ির মালিককে ফোন করে বলল যে গতকাল রাতে এরকম রান্নাঘরের পেছন দিয়ে একটা দৌড়ানোর আওয়াজ পেয়েছি, হয়তো কোনো চোরফোর আসতে পারে। তারপর ওই বাড়ির মালিক বলল যে তোমরা ভয় পেও না, আমি গার্ডকে বলবো ভালো মতন পাহারা দিতে। সেদিনকার তারা যখন সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসলো তখন একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। সেটা হলো যে রান্নাঘরের যে দেওয়ালটা ছিল সেই দেওয়ালের মধ্যে কেমন যেন একটা ছোপ ছোপ দাগ, মানে দেওয়ালের ওই জায়গায় মনে হচ্ছে ড্যাম পড়ে গেছে এবং কালো হয়ে আছে। তাদের ফ্রিজটা যেখানে ছিল তার ঠিক উল্টো দিকেই ছিল ওই ড্যাম পড়ার দেওয়ালটা। এটা দেখে তারা অবাক হলো যে এই দাগ এত তাড়াতাড়ি দেওয়ালে হলো কি করে। 2-3 দিন পার হয়ে যায়, তারপর না তারা আবার নোটিস করে যে দেওয়ালে যেই জায়গায় ড্যামটা পড়েছিল সেই জায়গায় কালো দাগগুলো আরও অনেকটা ছড়িয়ে পড়েছে। এটা দেখে রাহুল কি করে, ভেজা কাপড় দিয়ে সেই জায়গাটা মুছে দেয়। মোছার পরেই সেই দাগটা না অনেকটা পরিষ্কার হয়ে যায়। সেদিনকার রাত 9টার দিকে সুজনের না জল তেষ্টা পায়, তাই সে রান্নাঘরে গিয়ে ফ্রিজের থেকে জলের বোতল বের করে জল খেতে থাকে। কিন্তু সে সেই সময় না রান্নাঘরের লাইটটি জ্বালায়নি, কারণ তার ঘর থেকে এবং রাহুলের ঘর থেকে যে লাইট জ্বলছিল সেই লাইটের আলোটা রান্নাঘরে পড়েছিল, তাই রান্নাঘরের লাইটটা আর কি জ্বালায়নি। এবার সে যখন জল খাচ্ছিল হঠাৎ না তার মনে হয় তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে কোনো মতে জলের বোতলটা ফ্রিজে রেখে রাহুলের নাম ধরে জোরে জোরে ডাকতে ডাকতে তার ঘরে যায়। আসলে সুজন সে সময় প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, তাই জোরে জোরে রাহুলের নাম ডাকাডাকি করছিল। তো রাহুল বলল যে কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? সুজন তখন বলল যে রান্নাঘরে একটু চল তো আমার সাথে। রাহুল বলল কেন? সুজন তখন জোর করে রাহুলকে রান্নাঘরে নিয়ে গিয়ে লাইট জ্বালায়, আর দুজনেই যা দেখলো তাতে তাদের মুখের ভাষা হারিয়ে যায়। তারা দেখলো যে যেখানে দেওয়ালে ছাপ ছাপ কালো দাগ ছিল সেটা আরও ছড়িয়ে কেমন যেন একটা মানুষের আকৃতি মতো হয়েছে। তারা দুজনেই না তখন আশ্চর্য হয়ে যায়। রাহুল বলল যে আমি সকালেই তো এটা মুছে দিয়েছিলাম, তাহলে আবার এই দাগটা আসলো কি করে? তখন রাহুল একটা জিনিস না চিন্তা করলো আর সুজনকে বলল। সে বলল যে হয়তো দেওয়ালের পিছনে কোনো জলের পাইপ গেছে আর সেটা লিকেজ হয়েই দেওয়ালে এরকম দাগ হচ্ছে,
কাল সকালে চল সুজন, আমি আর তুই গিয়ে দেখবো পেছনে যে কি আছে। তখন সুজনও তাই ভাবলো, হয়তো রাহুল ঠিকই বলছে। আর সুজনের মনের ভেতর যে ভয়টা ছিল সেটা একটু কমে যায় সে সময়। রাতের বেলা তারা খাওয়া দাওয়া করে শুয়েছে। সুজন না সেদিনকার একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর এদিকে রাহুল তখনও না ঘুমায়নি, সে তখন পড়াশুনো করছিল। রাত তখন 2:30 হবে। রাহুল না সুজনের ঘর থেকে একটা আওয়াজ পায়, মানে কেউ যেন খালি পায়ে সুজনের ঘরে দৌড়াচ্ছে। আর তার সাথে না একটা ঝুপ করে একটা আওয়াজ হলো। এবার সুজনের তো আর মাথা খারাপ হয়নি যে এত রাতে সে নিজের ঘরে দৌড়াদৌড়ি করবে। তাই রাহুলের কি মনে হলো, সে বিছানা থেকে উঠে সুজনের ঘরে ঢুকে লাইটটা জ্বালালো। আর দেখে যে সুজন মশারি জড়িয়ে খাটের থেকে নিচে পড়ে আছে। রাহুল তখনই সুজনকে ধাক্কাধাক্কি করতে থাকে আর ডাকতে থাকে যে সুজন কি হয়েছে, তুই ওঠ, এরকম বলতে থাকে। তখনই সুজনের হুঁশ ফিরে আসে। আর সে না বড় বড় চোখে এদিক ওদিক চারপাশটা আর কি দেখতে থাকে। রাহুল তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে তোর। সুজন না তখন ভয়ে কাঁপছিল। আর রাহুলকে বলল যে ঠিক আছে তোর ঘরে চল আগে। তারপর সুজন বলল যে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন হুট করে না ফ্রিজের দরজাটা খুলে যায়। তারপর না একটা জিনিস দেখলাম। আমি দেখি ফ্রিজের দরজার পেছনে একটা কালো ফিগার। সে ফিগারটি ফ্রিজের দরজাটা ধরে দাঁড়িয়ে আছে। আমি না প্রচণ্ড ভয় পেয়ে যাই। আর তোকেও ভয় চোটে ডাকতে পারছিলাম না। এবং আমি একভাবে শুয়ে থাকি আর ওইদিকে দেখতে থাকি। এরপর হঠাৎ করে আমি বুঝতে পারি আমার ঘাড়ের পাশে কেউ যেন একটা ঠান্ডা নিঃশ্বাস নিচ্ছে। তখনই আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই আর খাটের থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে মশারি জড়িয়ে পড়ে যাই। এই কথা রাহুল একদম বিশ্বাস করে না, উল্টো সুজনকে নিয়ে না হাসাহাসি করতে থাকে যে সুজন তুই হয়তো ভুলভাল দেখেছিস। সে রাতে সুজন রাহুলের ঘরেই ঘুমায়। কিন্তু রাহুল সুজনের ঘরের মধ্যে যে একটা দৌড়ানোর আওয়াজ পেয়েছিল সেটা না তখন সুজনকে সে জানায়নি। কারণ একে তো সুজন ভয় পেয়ে আছে, তার মধ্যে বললে হয়তো সে আরও ভয় পেতে পারে। আর আরেকটা বিষয় হলো যে রাহুল না তখনও শিওর না যে ওই ঘরের মধ্যে কি হচ্ছে। পরদিন সকালবেলা রাহুল সুজনকে বলল চল তো রান্নাঘরের পেছনটা যাই, মানে তাদের রান্নাঘরে যে ড্যাম পড়ার যে জায়গাটা আছে সেটার কারণটা কি সেটা দেখার জন্য তারা রান্নাঘরের পেছনে গেল। এবার যখন নাকি তারা গেল তখন সেখানে দেখলো যে সত্যি একটা জলের পাইপ রান্নাঘরের পেছন দিয়ে ওপরে উঠে গেছে, মানে ওপরে জলের ট্যাঙ্কি আছে, সেই জলের পাইপ দিয়ে গিয়ে সেই জলের ট্যাঙ্কিটার মধ্যে গিয়ে জল পড়ে। কিন্তু যে জায়গাটা দিয়ে পাইপটা গেছে তার থেকে 2 ফুট দূরত্বে ওই জায়গাটা ড্যাম পড়েছে, মানে রান্নাঘরের ভেতরটা। এবার দুপুরবেলা রাহুল না একটা অদ্ভুত জিনিস দেখে। রাহুল তাদের ঘরের ফ্লোরটা হালকা জল দিয়ে মুছছিল। রান্নাঘরের পর মাঝের ঘরটা মুছে যখন নাকি দরজা দিয়ে বাইরে বের হলো তখন সে একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। সে দেখলো যে মেঝেতে একটা পায়ের ছাপ। আসলে ফ্লোরটা তো হালকা জল দিয়ে মুছেছিল, তাই পায়ের ছাপটা না ভালো করে বোঝা যাচ্ছিল। রাহুল সামনে গিয়ে ভালো করে দেখলো পায়ের ছাপটা না 3টা আঙ্গুল। আর সেটা রান্নাঘরের দিকে গিয়ে ওই যে ড্যাম পড়া দেওয়ালটা ছিল সেটার সামনে গিয়ে মিলিয়ে গেছে। এটা দেখে তো এবার সে সুজনকে ডাকে। সুজনও এসে দেখে আর বলে যে আরে বাবা এটা কিসের পায়ের ছাপ। কারণ এরকম পায়ের ছাপ তো 3 আঙ্গুলওয়ালা পায়ের ছাপ তো কোনো মানুষের হতে পারে না। তারা দুজনেই সে সময় ভয় পেয়ে যায়। বাইরে যে গার্ড ছিল তাকেও ডেকে এনে দেখায় যে এটা কিসের পায়ের ছাপ হতে পারে। তখন ওই গার্ডও দেখে চমকে যায় আর বলে যে এটা কি জিনিস। ওই গার্ড লোকটি রাহুল আর সুজনকে বলে যে তোমাদের সাথে কি আর কিছু হয়েছে। তারপর সুজন তাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে গার্ডটাই বলল যে তোমরা তো এই বাড়িতে 3 মাস ধরে আছো, এতদিন তো কিছু হয়নি। যখনই তোমরা এই ফিশটা কিনেছো তারপর থেকে সব কিছু শুরু হলো। তখন রাহুল বলল যে আমরা এই ফিশটা তো একটা ব্রোকারের কাছ থেকে কিনেছি। গার্ড লোকটি বলল যে তোমরা চিন্তা করো না, আমি খোঁজ নিচ্ছি যে ওই ব্রোকারটা এই ফিশটা কোথা থেকে পেয়েছে। আর কিছু সমস্যা হলে বলো, আমি বাইরেই আছি। এদিকে রাহুল আর সুজন দুজনেই তখন না সেই ঘরে থাকতে ভয় পাচ্ছিল। আর এটাই স্বাভাবিক যে এরকম পরিস্থিতিতে যে কেউ থাকতে ভয় পাবে। তারা দুজন ভয়ের চোটে আর রান্নাঘরে ঢুকেনি, তাই রাতের খাবারটা না বাইরের থেকেই কিনে নিয়ে আসে। তারপর রাতে যখন খাওয়া দাওয়া হয়ে যায় তারা শুয়ে পড়ে আর সমস্ত ঘরে না লাইটগুলো সব জ্বালিয়ে রাখে। সেদিনকার তাড়াতাড়ি তারা ঘুমিয়ে পড়ে মোটামুটি
11টা 11:30 মধ্যে তারা ঘুমিয়ে পড়ে। এবার ঘুমানোর কিছুক্ষণ পরে সুজনের বাথরুম পায়, তাই সে না রাহুলকে বলে, চল রাহুল, আমার বাথরুম পেয়েছে, একা যেতে তো ভয় লাগছে, তুইও চল। তখন রাহুলও বলে, ঠিক আছে তাহলে আমিও যাচ্ছি তোর সাথে। এবার তারা দুজনে একসঙ্গে বাথরুমে যায়। হঠাৎ করে না রাহুলের নজর পড়ে যে সুজনা ঘরের যে লাইটটা জ্বলছিল সেটা না বারবার করে খালি ব্লিং করছে। তখন রাহুল সুজনকে বলে যে, দেখ তোর ঘরের লাইটটা না খালি ব্লিং করছে, চল তো একবার যাই দেখে আসি কি হচ্ছে ওখানে। সুজন না তখন যেতে না বলে, বলে যে থাক যাস না, কি উল্টাপাল্টা থাকবে, বেকার গিয়ে কি লাভ। রাহুল তাও বলে যে আচ্ছা তুই তো ভয় পাচ্ছিস, তাহলে তুই এক কাজ কর, আমার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাক, আমি জাস্ট উকি মেরে চলে আসব। রাহুলের মনে কিন্তু তখন প্রচণ্ড কৌতূহল, মানে সে কিন্তু একদিকে ভয় পাচ্ছে, আবার আরেকদিকে দেখার ইচ্ছা যে ওই ঘরে কেন মানে লাইটটা ব্লিং করছে, কিছু আছে কি না সেটা আর কি দেখার ইচ্ছা। সুজন রাহুলের ঘরে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, আর রাহুল কি করে সুজনের যে ঘরটা ছিল সেখানে আস্তে আস্তে যায় এবং দরজার সামনে দাঁড়িয়ে ভেতরটা উকি মেরে দেখে। আর সঙ্গে সঙ্গেই রাহুল কি করলো, দৌড়ে সুজনের দিকে আসতে থাকে আর বলতে থাকে যে তাড়াতাড়ি দরজা বন্ধ কর। রাহুল দৌড়ে যখন নিজের ঘরের ভেতর ঢুকলো আর সুজন সেই সময় সাথে সাথে দরজাটা বন্ধ করে দেয়। আর দরজাটা বন্ধ করার সাথে সাথেই একটা জোরে একটা বাইরে থেকে একটা ধাক্কানোর একটা আওয়াজ আসলো, আর তার সাথে না একটা গম্ভীর একটা বাইরে থেকে একটা আওয়াজ আসলো, মানে কেউ যেন তাদের উপর প্রচণ্ড রেগে আছে। আর এরকম আওয়াজ শুনে রাহুল আর সুজন তো ভয়ে চিল্লাতে থাকে। তারপর তারা কি করলো, তাদের যে দরজাটাতে বাইরে যাওয়ার যে রাস্তাটা ছিল সেটাতে কোনো মতে বাইরে গিয়ে সেই যে গার্ডটা ছিল তার ঘরে ঢুকে আর কি চিল্লাতে থাকে আর ভয়ে কাঁদতে থাকে। তখন গার্ডটা তো বলে, কি হয়েছে, তোমরা ভয় পাচ্ছ কেন? তারপর তাদেরকে জল ঢল দেয়, জল ঢল খেয়ে তারপর তারা জানালো যে তাদের সাথে কি কি ঘটেছে। এবার রাহুল বলল যে আমি যখন সুজনের ঘরে উকি দিলাম তখন দেখি একটা ছেলে দেওয়ালের দিকে মুখ ফিরে বসেছিল, আর আমি উকি দিতেই সে উঠে দাঁড়ায়, আর তখনই আমি দৌড় দিই। সেই সময় গার্ড লোকটি বলল যে আমি খোঁজ নিয়ে দেখেছি, ওই ফ্রিজটা 2 মাস আগে এক জায়গায় রিপেয়ার করতে দেয় একজন ফ্রিজ মেকানিকের কাছে। সেই মেকানিক রিপেয়ার করতে গিয়ে কোনো কারণে শর্ট সার্কিটে মারা যায়। তারপর থেকে ওই ফ্রিজের মালিকটা এই ফ্রিজটা নেয়নি। পরে একজন ফ্রিজটা রিপেয়ার করে আরেকজনের কাছে বিক্রি করে, আর তার কাছ থেকে তোমরা এই ফ্রিজটা কেনো। হয়তো ওই ভদ্রলোকের সাথে এরকম কিছু ভয়ানক ঘটনা ঘটেছিল, তাই ফ্রিজটা সে বিক্রি করে দেয়। গার্ডটা তখন বলল যে কাল সকালেই ফ্রিজটা কোনো ভাঙাড়ির দোকানে আমি বিক্রি করে দেব, আর মালিককে বলে তোমাদের ঘরে না একটা যজ্ঞ করাবো। সেই কথা মতো পরের দিন সকাল হতেই গার্ড লোকটি বাড়ির মালিককে সব কিছু বলে, এবং কিছুক্ষণ পরেই বাড়ির মালিক আর তার 2 ছেলে ওই বাড়িতে যায় আর রাহুল আর সুজনের কাছ থেকে সব ঘটনা ভালো করে শোনে। তারপর ওই ফ্রিজটিকে একজন ভাঙাড়িকে ডেকে তার কাছে বিক্রি করে দেয়, এবং ফ্রিজটিকে সে তো নিয়ে চলে যায়। তারপর বাড়ির মালিক তাদের একজন চেনা জানা ভালো পুরোহিত আছে, মানে তাদের ফ্যামিলিরই পুরোহিত আছে, সে সেদিনকার ডেকে নিয়ে আসে তাকে, এবং ওদিনকাই ওই ঘরের শুদ্ধিকরণ করানো হয়। সেদিন রাতে সুজন আর রাহুল ওই বাড়ির মালিকের বাড়িতে ছিল। পরের দিনকার তারা আবার তাদের ভাড়া বাড়িতে ফেরে, কিন্তু এবার না ঘরে ঢুকে আবার সেই আগের মতো অনুভূতি হলো, মানে যখন তারা এই বাড়িতে প্রথম এসেছিল সেরকম অনুভূতি হলো। আর যে ঘরের মধ্যে যে রান্নাঘরে যে ড্যাম পড়েছিল সেই দাগটা না আর ছিল না। এরপর আরও 3-4 বছর তারা সেখানে কাটায়, কিন্তু কোনো ভয়ানক ঘটনা আর কিছু ঘটেনি। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনা। তাই সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস, তা সে বাড়ি, গাড়ি বা ফ্রিজ যাই হোক না কেন, একবার কেনার আগে তার ব্যাকগ্রাউন্ডটা ভালো করে শুনে নিয়ে তারপর কিনলে ভালো হয়। কারণ আত্মা হলো একটা এনার্জি, তাই অনেক সময় না কোনো কারণে মৃত্যুর পরে তার আত্মা এইসব পুরনো জিনিসের সাথে জুড়ে থাকে। তো বন্ধুরা, আজকের এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো? আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।